হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্টাডি রুম চ্যানেল উইথ পর্ণা। আমি আবার চলে এসেছি আপনাদের সকলের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই চ্যানেলে আমি ইউজিসি নেট এক্সামিনেশানের এডুকেশন পেপারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করে থাকি। যদিও আজকে আমি আলোচনা করব 2019 সালের ডিসেম্বর মাসের জেনারেল পেপারের কোশ্চেন। তো যদি আপনার সাবজেক্ট এডুকেশন হয়ে থাকে বা আপনি এডুকেশন সাবজেক্টে নেট দিতে চান তাহলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। আপনি যদি বিএড শিক্ষার্থী বা এমএড শিক্ষার্থী হন তাহলেও আমার এই চ্যানেলটিকে আপনি ফলো করতে পারেন। আপনাদের এত সমর্থনের জন্যই আমি আরও নতুন ভিডিও নিয়ে আসছি। আর আপনারা যদি আরও নতুন আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন। তাহলে আমার যে পরবর্তী ভিডিওগুলো সেগুলো আপনারা সময় মতো ঠিক দেখতে পেয়ে যাবেন। আর 2018 সালের কোশ্চেন আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। তো যদি আপনারা কেউ আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে পার্ট এ, বি, সি, ডি 4টা পার্টে আমি 2018 সালের এডুকেশন পেপারের কোশ্চেন, ইউজিসি নেটের কোশ্চেন আমি আলোচনা করেছি। তো এখনই যান, গিয়ে সেই ভিডিওগুলো দেখুন এবং আমাকে জানান যে আপনাদের ঠিক কেমন লাগলো। এবার আর বেশি দেরি না করে চলে যাচ্ছে একেবারে সরাসরি কোশ্চেনে। প্রথম কোশ্চেন কী আছে আসুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে কোশ্চেন পেপারটা নিয়ে আজকে আমি আলোচনা করব এটা জেনারেল কোশ্চেন পেপার। তো যারা নেট এডুকেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং জেনারেল পেপারের জন্য প্র্যাকটিস করছেন তারাও আমার এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা নতুন ভিডিও আরও পাবেন, কারণ আমি জেনারেল পেপারও আলোচনা করব। আজকে থেকে আমি সেটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছেন যে এডুকেশান এটা 2019 সালের ডিসেম্বর মাস, মানে 3 ডিসেম্বর যে পরীক্ষাটা হয়েছিল সেই কোশ্চেন পেপার। ওকে, তো দেখে নেওয়া যাক একেবারে কোশ্চেন নাম্বার 1। তো এখানে বলছে আইডেন্টিফাই দোজ ফিচার্স অফ লার্নার বিহেভিয়ার হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিংয়ের সাথে কোন বিহেভিয়ারটা ম্যাচ খাচ্ছে নিম্নলিখিত এই অপশানগুলির মধ্যে থেকে। তো প্রথমেই একটা কথা বলে রাখি যে আমাদের লার্নিং যে প্রসেসটা হয় সেই লার্নিং প্রসেসটা কিন্তু 3টা ভাবে হয়ে থাকে, ঠিক আছে। এবার লার্নিং প্রসেসের যে লেভেলগুলো থাকে সেটা কিন্তু 3 ভাবে আমরা একটা পড়াকে বা একটা জিনিসকে আমরা মনে রাখতে পারি। এটা ত্রিভুজ যদি আমি এঁকে নিই, 3টা ভাগ করে নিলাম। তা এটা হয় মেমোরি লেভেল, এটা হয় মেমোরি লেভেল, এটা হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আর এটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। তাহলে প্রথমে আমরা কি করি, যে কোনো পড়ার বিষয় আমরা প্রথমে মেমোরির দ্বারা মুখস্থ করি, তারপরে আন্ডারস্ট্যান্ডিং করি মানে বুঝে পড়ি, আর লাস্টে হয় রিফ্লেক্টিভ মানে একটা জিনিস পড়লাম, এবার যেটা পড়লাম সেটার ভিত্তিতে আমরা নতুন আরেকটা জিনিস আমরা জানার চেষ্টা করি। মানে একটা পড়ার সাহায্য নিয়ে পাস্ট যে লেসনটা আমরা নিয়েছি, পাস্ট লেসনের সাহায্য নিয়ে প্রেজেন্টের কোনো সিচুয়েশনকে আমরা তুলনা করে দেখি। তো আসুন দেখে নেওয়া যাক এটার উত্তর কী হতে পারে। এটা বলেছে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কথা বলেছে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ক্ষেত্রে কী হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ফার্স্ট অপশানে বলেছে দ্য স্টুডেন্ট রিডার্স ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশান ইন হিজ অর হার ওন ওয়ার্ডস। এটা তো হবেই। দেখুন এটার মানে দাঁড়ায় যে একজন স্টুডেন্ট রিডার সে ইনফরমেশানটাকে কি করছে না নিজের মতো করে, নিজের মনের মতো করে বলার চেষ্টা করছে। তবে কখন আমি নিজের মনের মতো করে বলতে পারি না, যখন আমি একটা জিনিস নিজের মতো করে রপ্ত করছি বা বুঝতে পারছি, তখনই কিন্তু আমি নিজের মনের মতো করে সেই কোশ্চেনের অ্যান্সারটাকে দিতে পারবো। তো এ হবে। বি কি বলেছে দ্য স্টুডেন্ট ইমিডিয়েটলি রিকলস দ্য ফ্যাক্টস থট মানে মনে করে বলা। রিকল কথাটা থাকা মানেই কিন্তু এটা মেমোরি লেভেলের কথা বলছে, এটা মেমোরি লেভেলের কথা। আর আমাদের কোশ্চেনে কিন্তু দেখতে হবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সাথে যুক্ত আছে কোনটা, তো এটা হবে না। তো বি তো হবে না। সিটা কি আছে দ্য স্টুডেন্ট গিভস হিজ অর হার ওন এক্সাম্পলস ইন অর্ডার টু এক্সপ্লেন এ পয়েন্ট। অবশ্যই যখন আমরা কোনো একটা জিনিস নিজে থেকে বুঝতে পারি তখন কিন্তু আমরা কি দেখি যে নিজেরাই এক্সাম্পল দিতে পারছি, উদাহরণ বলতে পারছি। একটা জিনিস বুঝলাম তো তার উদাহরণটা নিজের মতো করে দিতে পারছি। তো এ হবে, সি হবে। এ আর সি আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সাথে জড়িয়ে রয়েছে, ঠিক আছে। এ আর সি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সাথে জড়িয়ে আছে। ডি কি বলছে দ্য স্টুডেন্ট ইন্টারপ্রিটস দ্য মিনিংস ইন ভেরিয়াস ওয়েজ। একটা মানে সেটাকে বিভিন্নভাবে সে বলছে। তাহলে এ, সি, ডি এই 3টাই কিন্তু হবে। হ্যাঁ, এ হচ্ছে, সি হচ্ছে,
ডি হচ্ছে আর বি হচ্ছে না। দেখে নেওয়া যাক এই কটা অপশান যে কটা আমি পড়লাম এটার মধ্যে দিয়ে কি আমি অ্যান্সারটা পাই কি না। কারণ পরীক্ষার হলে তো এরকম সিচুয়েশন প্রচুর হয় যে টাইম আমাদের হাতে অনেক থাকে না, অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের 1 মিনিট একটা কোশ্চেনের জন্য হয়তো পাই, তো কিছু কিছু সময় হয়তো তারও কম পাই, তার মধ্যে আমাদের ডিসাইড করতে হয় যে কারেক্ট অ্যান্সার কোনটা। তো আসলে এই কটা অপশান আমি জানি একেবারে শিওর এ কটা হবেই, তো এটার মধ্যে দিয়ে উত্তরটা পাওয়া যায় কিনা দেখে নিই, এ সি ডি। ওকে, অপশান কী কী আছে দেখে নেওয়া যাক। দেখুন ফার্স্টেরটাই বি আছে, এটা তো হবে না, বি যেটাই থাকবে বি হবে না। হ্যাঁ, কারণ বিতে কি বলেছে, বিতে বলেছে রিকলের কথা, রিকল মানে মেমোরির সাথে জড়িয়ে রয়েছে, তো বি হবে না। তাহলে হচ্ছে এ সি ডি, অবশ্যই আমি একদম ডাইরেক্ট দেখতেই পাচ্ছি এটা 4 অ্যান্সার হবে। ওকে, এটার অ্যান্সার হচ্ছে 4। এবারে পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এই কোশ্চেনে বলছে হুইচ অফ ফলোয়িং সিকোয়েন্স depicts outcome based curriculum design for কলেজ লেভেল টিচিং প্রোগ্রামস। অবশ্যই কলেজ লেভেল টিচিং প্রোগ্রামের ক্ষেত্রে সিকোয়েন্সটা কী থাকে, কোন সিকোয়েন্সটা আমরা ফলো করি লার্নিং আউটকাম পরিমাপ করার জন্য। ওকে, তো ফার্স্টেরটা দেখুন এখানে একটা প্রসেস রয়েছে, সিকোয়েন্সটা হচ্ছে কী থাকে না, সবার লাস্টে ইভ্যালুয়েশন থাকে। ওকে, তো দেখে নেওয়া যাক যে কোন কোনটার শেষে ইভ্যালুয়েশন আছে। আমি দেখতে পাচ্ছি 3টা অপশানের শেষে কিন্তু এখানে ইভ্যালুয়েশন আছে। ঠিক আছে, এখানে ইভ্যালুয়েশন আছে, এটাতেও আছে, আবার এটাতেও আছে। তো এবার দেখতে হবে যে কোনটা সঠিক হবে। ফার্স্টেরটাই দিয়েছে 1 নম্বর অপশানে কন্টেন্ট, তারপরে টিচিং লার্নিং, তারপরে লার্নিং আউটকামস, তারপরে ইভ্যালুয়েশন। সেকেন্ডেরটাই দিয়েছে ডিজায়ার্ড লার্নিং আউটকামস, তারপরে কন্টেন্ট। দেখুন এখানে অপশান 2 হবে, অন্য অপশান আমার দেখারই দরকার নেই। কেন অপশান 2 হবে না, আমি আগে ডিজায়ার্ড লার্নিং আউটকামটা ঠিক করে নেব, মানে আমার লার্নিং আউটকামটা কোনটা কোনটার জন্য দরকারি, ডিজায়ার্ড কোনটা কোনটা হতে পারে, কোনটা কোনটা লার্নিং আউটকাম সেটা আগে দেখব, তারপরে কন্টেন্ট হবে, তারপরে টিচিং লার্নিং, এবং আগে অ্যাসেসমেন্ট পরে ইভ্যালুয়েশন, আগে অ্যাসেসমেন্ট পরে ইভ্যালুয়েশন, আর ডিজায়ার্ড লার্নিং আউটকাম এটা আগে যাবে, তারপরে আসবে কন্টেন্ট। ওকে, তো অপশান 2 এটার কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, 3 নম্বর কোশ্চেন। ওকে, 3 নম্বর কোশ্চেনে এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি টু এফেক্টিভ টিচিং বিহেভিয়ার। টিচিংটা কখন এফেক্টিভ হবে, হ্যাঁ সেটা আমাদেরকে দেখতে হবে। টিচার মেনটেন্ড ডায়ালগ হুইচ হেল্পস লার্নার্স রিস্ট্রাকচার হোয়াট ইজ বিং লার্ন। একটা টিচার বলে দিচ্ছে মেনটেন করছে কি না তার ডায়ালগটা, যেটার মাধ্যমে স্টুডেন্ট শুনে শুনে একটা কোনো নতুন পড়ার সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করছে বা রিস্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছে। এলিসিটিং ক্ল্যারিফিকেশান অফ অ্যান অ্যান্সার গিভেন বাই স্টুডেন্টস, soliciting additional information about a response of students, prompting low error rate and contributed to increased levels of students self-esteem and the positive attitude. ওকে, তো 4টা অপশানে আমি পড়লাম, দেখুন এখানে 4 নম্বর অপশানটা অ্যান্সার হবে। টিচারদের মেন কাজটা কি থাকে, এফেক্টিভ টিচিংটা কখন হবে, তো এটা এফেক্টিভ টিচিং লার্নিং বিহেভিয়ারের থেকে এসেছে। আমরা যারা ইউজিসি নিটের প্রিপারেশান নিই তারা জানি আমাদের কমিউনিকেশান, এফেক্টিভ কমিউনিকেশান পড়তে হয়, তো এফেক্টিভ কমিউনিকেশানের মধ্যেও এটা পড়ে যায়। আবার টিচিং যে টিচিংয়ের সাথেও কিন্তু এটা জড়িয়ে রয়েছে এই কোশ্চেনটা। তো এখানে দেখা যাচ্ছে যে টিচারের মেন কাজটা কি, যে স্টুডেন্টকে যখন স্টুডেন্টের ভুল হয় তখন স্টুডেন্টের ভুলটাকে ধরিয়ে দেওয়া এবং কিভাবে সে ঠিক রাস্তায় যেতে পারে সেইটা সাহায্য করা, যেটাকে প্রম্পটিং বলে। যারাই আমরা বিএড করেছি তারা এই প্রম্পটিং এই ওয়ার্ডটার সাথে কিন্তু পরিচিত। প্রম্পট করা মানে কেউ ভুল বলল, তো সেই ভুলটাকে কিভাবে সে সঠিক জায়গায় নিয়ে যাবে সেটা টিচার এখানে বলে দেন। আর এখানে কি করে, কন্ট্রিবিউটেড টু ইনস্ট্রাক্টেড লেভেলস অফ স্টুডেন্টস সেলফ এস্টিম অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড তৈরি করার জন্য টিচারদের ভূমিকা অবশ্যই থাকে। স্টুডেন্টের সেলফ এস্টিম কী করে বাড়বে, মানে নিজেকে নিয়েই যে আত্মবিশ্বাস, যেটা স্টুডেন্টদের যে নিজেকে নিয়ে আত্মবিশ্বাস সেটা কী করে বাড়বে সেই দিকটাও কিন্তু দেখিয়ে দেয় কে না আমাদের শিক্ষক। তো অবশ্যই শিক্ষকের এটাই মেন কাজ। এতগুলো পয়েন্ট রয়েছে,
আপনারা বলতেই পারেন যে আগেরগুলো কেন হবে না। এলিসিটিং ক্ল্যারিফিকেশন অফ অ্যান অ্যান্সার গিভেন বাই স্টুডেন্ট, এলিসিটিং করে দেওয়া, ক্ল্যারিফিকেশন করে দেওয়া স্টুডেন্টের অ্যান্সার যেটা মানে স্টুডেন্টরা দিচ্ছে সেটা টিচার ক্ল্যারিফাই করে দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে এই 2 নাম্বারটা হবে না, 2 নাম্বার হবে না, 1 নম্বরও হবে না, 3 নম্বরও হবে না। কারণ অনেক সময় কি থাকে যে আমাদের অপশন অনেক থাকে, কিন্তু আমাদের দেখে নিতে হয় সবকটা ঠিক আমাদের মনে হলেও দেখে নিতে হয় সবচাইতে বেশি ঠিক কোনটা। ঠিক আছে? তো তাহলে সবচাইতে বেশি ঠিক যেটা সেটাই আমি অ্যান্সার হিসেবে গ্রহণ করব। টিচারের কাজ অবশ্যই স্টুডেন্টের সেলফ এস্টিম বাড়ানো, তার মানে বিশ্বাসটা বাড়িয়ে দেওয়া, পজিটিভ অ্যাটিটিউড তার মধ্যে তৈরি করা, আর কি করা, প্রম্পটিং করা। হাই সাকসেস সে কীভাবে পাবে তাই জন্য কিন্তু প্রম্পটিং করা, এটা কাজ। তো এখানে 4 অ্যান্সার হবে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কি বলছে, for encouraging learning to learn, the emphasis on which of the following would be most appropriate? Okay, লার্নিং টু লার্নের জন্য কোনটা এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। মানে আমি লার্নিং টু লার্ন মানে কি, আমি পড়াশোনা করব, করতে করতে শিখবো। ঠিক আছে, সেটার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? ইউজ এডুকেশনাল টেকনোলজি গ্যাজেটস। আচ্ছা, এডুকেশনাল টেকনোলজি গ্যাজেট ব্যবহার করলেই কি আমাদের পড়াটা ভালো বুঝতে পারি, শেখা হয়ে যায় সবসময় কিন্তু এটা হয় না। আচ্ছা, অর্গানাইজিং টিচিং টু ইনক্রিজ অপরচুনিটি ফর ট্রান্সফার অফ লার্নিং, অ্যাসেসিং টাস্ক টু বি মেজার্ড বাই স্টুডেন্টস, ফ্রিকুয়েন্ট টেস্ট টু বি কন্টিনিউড। ওকে, বুঝে বুঝে পড়তে হবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কিন্তু এখানে হবে 2। এখানে বলছে কোশ্চেনটা লার্নিং টু লার্ন। ঠিক আছে, লার্নিং টু লার্ন আমি কেন পড়বো না, নিজে শিখবো বলেও আমি পড়বো। ঠিক আছে, তো সেই জন্য এখানে দেখুন বলছে 2 নাম্বার অপশনটা, অর্গানাইজিং টিচিং টু ইনক্রিজ অপরচুনিটি ফর ট্রান্সফার অফ লার্নিং। ইনক্রিজ অপরচুনিটি ফর ট্রান্সফার অফ লার্নিং, এই কথাটার উপরে এখানে জোর দিতে হবে। এটাই কিওয়ার্ড, এই কোশ্চেনের অ্যান্সারের এটাই কিওয়ার্ড। কোন অক্ষরটা দেখে আমি বুঝবো যে এটা সঠিক অ্যান্সার? এই ট্রান্সফার অফ লার্নিং। কারণ কি, যখন আমি একটা পড়া বুঝতে পারবো তখন সেই পড়াটা অন্যদের মাঝখানে, বা যেটা আমি বুঝলাম সেই বোঝা জিনিসটা আমি অন্যদেরকেও দান করতে পারবো, ট্রান্সফার করতে পারবো। লার্নিং যেটা করলাম, যেটা শিখলাম, সেটা আমি অন্যদেরকে ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, তবেই আমার শেখাটা সম্পূর্ণ হবে। তো এটার অ্যান্সার অফকোর্স 2 নাম্বার অপশন হবে। Number 5, এখানে বলছে in which of the following modes of assessment the potential of increasing motivation is optimum? Intrinsic motivation is optimum. ওকে, তাহলে এখানে কোন মোটিভেশনটা মানে কোন অপশনের মাধ্যমে মোটিভেশনটা বাড়াবো স্টুডেন্টের? হ্যাঁ, তো ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে, কম্পিউটার টেস্টিংয়ের মাধ্যমে, সামেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে, নাকি নন রেফারেন্স বেসড টেস্টিংয়ের মাধ্যমে? তো দেখুন, একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে সামেটিভ অ্যাসেসমেন্ট কখনো হয় একেবারে ইয়ারের এন্ডে, মানে একটা বছরের শেষে যে পরীক্ষাটা হয় আমাদের, যেটা ফাইনাল এক্সাম হয়, সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। কম্পিউটার টেস্টিং, সেটার মাধ্যমে যে সবসময় একটা মোটিভেশন বাড়াতে পারি তা কিন্তু না। ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কি সেটা আমাদের আগে জানতে হবে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কোনটা। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হয় ক্লাসরুমের মধ্যে আমি একজন স্টুডেন্টের কিভাবে বৃদ্ধি ঘটছে, মানে পড়াশোনার ক্ষেত্রে তার মানে চিন্তা শক্তির কীভাবে বৃদ্ধি করছে, সেটাকে টিচাররা এখানে সঠিকভাবে বিচার করার জন্য কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করে। অর্থাৎ একটা ক্লাসরুমে একটা টপিক কোনো একজন টিচার পড়ালেন এবং তারপরে সে গিয়ে দেখতে চাইছে যে কতটা সেই স্টুডেন্টই বুঝতে পেরেছে বা স্টুডেন্টরা বুঝতে পেরেছে তার দেওয়া লেকচারটা। তার জন্য সেটা চেক করার জন্য এই অ্যাসেসমেন্টটা করা হয়। তো অফকোর্স ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে যদি কোনো বাচ্চার ভুল ত্রুটি থেকে থাকে জানার ক্ষেত্রে, তাহলে সেটাকেও ঠিক করে নেওয়ার একটা সুযোগ দেওয়া হয়। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে এভাবেই কিন্তু মোটিভেশন স্টুডেন্টের বাড়ে। আর নর্ম রেফারেন্স বেসড টেস্ট, এটার মাধ্যমে তুলনা করা হয় কোন বাচ্চা কতটা বেশি পারলো, কোন বাচ্চা কতটা কম পারলো। একটা জিনিস মাথায় রাখবেন যে যখনই আমি অ্যাজ এ টিচার পারফর্ম করব কোনো একটা স্কুলে, সেই ক্ষেত্রে কিন্তু নর্ম রেফারেন্স টেস্টের মাধ্যমে তুলনা করছি। এই ক্ষেত্রে কি হয়, বাচ্চাদের যে ইন্টারেস্টটা সেটাও কিন্তু কমে যায়, কারণ কেউ তার থেকে বেশি পাচ্ছে, তার মনটা ভেঙে যেতে পারে এটার জন্য। আবার সে বেশি পাচ্ছে অন্যদের থেকে, যাদের থেকে বেশি পাচ্ছে তারা নিজেদেরকে আন্ডার এস্টিমেট করতে পারে। তো নর্ম রেফারেন্স টেস্টের মাধ্যমে কিন্তু মোটিভেশন দেওয়া যায় না, একমাত্র ফর্মেটিভের মাধ্যমে কোনো একটা স্টুডেন্টের ভুল শুধরে নিয়ে আবার তাকে নতুনভাবে শিক্ষা দেওয়ার
চেষ্টা করা হয়ে থাকে। তো ফর্মেটিভ টেস্টটা মাথায় রাখতে হবে যে এটা ক্লাসরুমের মাঝখানে নেওয়া হয়, তো এটার অ্যান্সার হবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ওকে, চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। Question number 6. Question number 6 বলছে in which of the following research methods and empirico inductive paradigm is employed? Okay, inductive paradigm. Inductive paradigm মানেটা কি? Inductive মানে কি? Inductive মানে হচ্ছে S to G, মানে স্পেসিফিক টু জেনারেল। ওকে, স্পেসিফিক জিনিস থেকে আমি জেনারেল জিনিসে যাব, সেটা হচ্ছে ইন্ডাকটিভ ওয়ে। তো এটা কোথায় কোথায় এই ইন্ডাকটিভ জিনিসটা প্যারাডিয়ামটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এথনোগ্রাফিক প্রবলেমের ক্ষেত্রে, কেস স্টাডির ক্ষেত্রে, পোস্ট ফ্যাক্টো মেথডের ক্ষেত্রে। দেখুন পোস্ট ফ্যাক্টর ক্ষেত্রে এটা হয়। পোস্ট ফ্যাক্টো মেথডটা কি? রিসার্চের এই মেথডটার মানেটা কি না, যেখানে আমি ফ্যাক্টটা আগে থেকে জানি, এবার আমি সেটার ভিত্তিতে আমি রিসার্চের কাজ এগিয়ে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে ইন্ডাকটিভ প্যারাডিয়াম লাগে। ইন্ডাকটিভ প্যারাডিয়াম আগেই বললাম S to G, মানে স্পেসিফিক টু জেনারেল যায়। তো স্পেসিফিক থেকে জেনারেলাইজেশন এখানে করা হয় পোস্ট ফ্যাক্টোতে। এথনোগ্রাফিকেও হয় এটা, কেস স্টাডি মেথডেও হয়। তো এটার অ্যান্সার হবে A, B অ্যান্ড C, অপশন 1। ন্যারেটিভে হয় না, এক্সপেরিমেন্টাল মেথডের ক্ষেত্রে। দেখুন এক্সপেরিমেন্টাল মেথডের ক্ষেত্রে আমরা কি করে থাকি? এক্সপেরিমেন্টাল মেথডের ক্ষেত্রে কিন্তু আমরা ম্যানিপুলেট করে থাকি। কাকে? ডিপেন্ডেবল ভ্যারিয়েবলটাকে এখানে আমি ম্যানিপুলেট করে থাকি। আর ন্যারেটিভ মেথড তো বর্ণনাত্মক মেথড। ওকে, তো এটা হবে না, ন্যারেটিভও হবে না, এক্সপেরিমেন্টালও হবে না। মোস্ট অফ দ্য টাইম আমরা ইন্ডাকটিভ এই প্যারাডিয়ামটা, অর্থাৎ ইন্ডাকটিভ প্যারাডিয়ামটা আমরা এক্স পোস্ট ফ্যাক্টো, কেস স্টাডি আর এথনোগ্রাফিকে ব্যবহার করে থাকি। চলে যাচ্ছে পরের কোশ্চেনে। কত নম্বর কোশ্চেন? 7 নম্বর। ওকে, the probability sampling procedures are mostly used in which of the following researches? probability sampling কোথায় কোথায় করা হয়? probability মানে কি? probability মানে হচ্ছে আমরা আগে থেকে যেটা ধরে নিতে পারি, মানে ধরে নিচ্ছি আর কি, যে এই রিসার্চ করলাম, এর রিসার্চের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা এটা হতে পারে, এটা আমি মনে করে নিচ্ছি বা ধরে নিচ্ছি। তো এরকম ধরে নেওয়ার প্রবাবিলিটি স্যাম্পলিং কোথায় কোথায় ব্যবহার করা হয়? সার্ভে রিসার্চের ক্ষেত্রে, এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে, অ্যাকশন রিসার্চের ক্ষেত্রে। দেখুন অ্যাকশন রিসার্চের ক্ষেত্রে হবে না, অপশন ডি কখনোই হবে না। কেন হবে না? এই অপশন ডিটা হবে না, অ্যাকশন রিসার্চ হবে না। অ্যাকশন রিসার্চ খুব ইমিডিয়েট সলিউশনের জন্য আমরা করে থাকি, মানে এখন আমার একটা সমস্যা হচ্ছে, তো ইমিডিয়েট এই সমস্যাটার সলভ করার জন্য আমি অ্যাকশন রিসার্চ করে থাকি। তো সেইখানে প্রবাবিলিটি স্যাম্পলিং, মানে প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করার কোনো জায়গা থাকে না। চিন্তা ভাবনা করব বা আমি ভেবেচিন্তে একটা অ্যান্সার দেবো, এই জায়গাটা কিন্তু থাকে না। কিন্তু সেটা এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে অবশ্যই থাকে। ফেনোমেনোলজি বেসড রিসার্চ, মানে ঘটনাকে যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা, নাকি কোরিলেশন ডিজাইন বেসড রিসার্চেস, কোরিলেশনেও এটা হয়ে থাকে। তো আগে দেখে নিই এক্সপেরিমেন্টাল রিসার্চ কোথায় কোথায় আছে। বি কোন কোন অপশনে আছে? বি আছে আর ডি নেই। ফার্স্ট দেখি ডি নেই কোথায় কোথায়। দেখুন ডি যে কটাতে আছে সে কটা বাদ দিয়ে দেন আগে, অ্যাকশন রিসার্চ তো হবে না, তো এটা বাদ। 4 নম্বর অপশন আমায় দেখতেই হবে না। এবার আমি দেখবো এক্সপেরিমেন্টাল রিসার্চ কোথায় আছে, বি কোথায় আছে। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে, তাহলে বি থাকবে। আর কোরিলেশনও হবে, কোরিলেশন ডিজাইন বেসড রিসার্চ, এখানেও আমরা প্রবাবিলিটি মেথডের ব্যবহার করে থাকি, তো এটাও হবে। তাহলে এখানে হবে এ বি ই। তো কোশ্চেন নাম্বার 8 এখানে কি বলা হচ্ছে, যে দ্য স্টাইল অফ রাইটিং এ থিসিস অ্যান্ড রিসার্চ আর্টিকেল হ্যাজ টু বি, কোন পদ্ধতির মাধ্যমে আমরা একটা রিসার্চ আর্টিকেল লিখি, ঠিক আছে? তো দ্য স্টাইল অফ থিসিস অ্যান্ড রিসার্চ আর্টিকেল হ্যাজ টু বি, কোন কোন পদ্ধতির আমরা ব্যবহার করে থাকি। তো এখানে বলা হচ্ছে অপশানে ক্রিয়েটিভ, ইনসোফার অ্যান্ড ডিকশন অ্যান্ড কনসার্নড। ওকে, সেকেন্ডেরটা বলছে সায়েন্টিফিক ইন রিপোর্ট অফ ল্যাঙ্গুয়েজ ইউজ। তো এখানে দেখুন সেকেন্ডেরটা হবে, কারণ আমরা যখনই রিসার্চ ওয়ার্ক করি, রিসার্চ কথাটার মানে হচ্ছে রিসার্চ, মানে নতুন নতুন পদ্ধতির মাধ্যমে কোনো একটা সত্যকে খুঁজে বার করা, ঠিক আছে? তো
নতুন করে খোঁজা, এটাই মানে হচ্ছে রিসার্চের মেন মানে। তো এটা হবে সায়েন্টিফিক ওয়েতে যখন আমরা করব, এই পদ্ধতিটা যখন আমরা অ্যাপ্লাই করব সায়েন্টিফিক ওয়েতে, তখনই সেটা রিসার্চ হয়। তো রিসার্চ থিওরি বা রিসার্চ থিসিস তৈরি করতে গেলে আমাদের সায়েন্টিফিক পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে হয়। এমন না যে আমি বানিয়ে কিছু করে দিলাম, তো সেটা হয় না। ক্রিয়েটিভ ইন সোফার মানে ক্রিয়েটিভিটি যেখানে থাকবে সেটাই যে হয়ে যাবে এমনও কোনো মানে নেই। আর 4 নম্বরটা বলছে ভ্যারিয়েবল ইন রেসপেক্ট অফ রেফারেন্সিং। ভ্যারিয়েবল ইন রেসপেক্ট অফ রেফারেন্সিং, হ্যাঁ ভ্যারিয়েবল তো আমরা প্রত্যেকটা রিসার্চের ক্ষেত্রেই কিছু না কিছু নিয়েই থাকি, ঠিক আছে। আবার মেকানিক্যাল ইন সো ফার অ্যাজ প্লেসমেন্ট অফ ফিগার্স অ্যান্ড টেবলস ইজ কনসার্ন। তো এইগুলোর মধ্যে আমাকে দেখতে হবে যে কোন অপশানটা হতে পারে, বা আমি একবার দেখেই কোন অপশানের অ্যান্সারটাকে আমি ধরে নিতে পারি, ঠিক আছে। রিসার্চের ক্ষেত্রে সবসময় যেটা হয় সেটা হয় সায়েন্টিফিক মেথড ব্যবহার করা হয়। এটা মানে মনে রাখবার বিষয় আর কি। রিসার্চ কখনো আমি বানিয়ে করতে পারি না, খুঁজে বার করব, এই পদ্ধতিটা সায়েন্টিফিক হতে হবে। চলে যাচ্ছে পরের কোশ্চেনে, 9 নম্বর কোশ্চেন। দ্য অ্যাপ্লিকেশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং আইসিটি ইজ ইন রিসার্চ উইল এনশিওর ওয়াইডার কভারেজ অ্যান্ড অ্যাসেসিবিলিটি অফ নিডেড ইনফরমেশন। আচ্ছা, আইসিটি ওয়াইডার জায়গাতে কোথায় ব্যবহার হয়? দেখুন, ল্যানের মানে তো লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ানের মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ওয়াইড মানে অনেক বড় জায়গা হয়, তো অপশান 2 হবে, ঠিক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানে বলছে ওয়াইডার সেক্টরে কোনটা ব্যবহার করা হয় আইসিটির ক্ষেত্রে, তো এটা 1 হবে। এটা সবাই আশা করি সবারই জানা। এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 10। এ রিসার্চার হোয়াইল রিপোর্টিং হিজ অর হার রিসার্চ ফাইন্ডিংস গিভস ওয়েটেজ টু স্টেকহোল্ডার্স perspective in a qualitative research theme. This will involve মানে স্টেক হোল্ডারদের মতামতকে অনুসরণ করি একটা রিসার্চার কি করছে না, এখানে একটা রিসার্চার তার রিসার্চের ফাইন্ডিংস বার করছে, হ্যাঁ, যেখানে কিনা স্টেক হোল্ডারের একটা মতামতও এখানে গুরুত্ব পাচ্ছে, আর এটা একটা কোয়ালিটেটিভ রিসার্চ। তাহলে সেই ক্ষেত্রে কোন কোন জিনিস আমাদের মনে করে চলতে হবে? ভায়োলেশন অফ এথিক্যাল নর্মস তো সব রিসার্চেই থাকে, ঠিক আছে, এটা কোনো নতুন কথা না। বায়াস অ্যান্ড প্রিজুডিসাইজ, আর হচ্ছে ডিসক্লোজার অফ রিয়েলিটি সিচুয়েশন। দেখুন, রিয়েলিটি সিচুয়েশন এইটার দিকেই কিন্তু স্টেক হোল্ডারের কথা যখন বলছে তখন রিয়েলিটি সিচুয়েশন মানে বাস্তব সিচুয়েশনের ওপরে নির্ভর করে কিন্তু একটা আমাকে কি করতে হবে না, রিসার্চকে তৈরি করতে হবে। বিশেষ করে যখন আমি কোয়ালিটেটিভ রিসার্চ মানে গুণগত রিসার্চ করব, আর স্টেক হোল্ডারদের মতামতের দাম রয়েছে। স্টেক হোল্ডারদের মেন উদ্দেশ্য কি থাকে? যা কিছু বাস্তব জিনিস সেটাকে প্রায়োরিটি দেওয়া, রিয়েল জিনিসটা। তো রিয়েলিটি সিচুয়েশন এখানে গুরুত্ব পাবে, এটার কি ওয়ার্ড হবে। তো এটা দেখেই বুঝতে পারছি যে এটার অ্যান্সার হবে 3, আর আমার পড়ার দরকার নেই। তো এবার চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 11-তে। কি বলছে? ইন দ্য লিনিয়ার মডেল অফ কমিউনিকেশন, আবার কমিউনিকেশন থেকে কোশ্চেন এসছে। দ্য এক্সপেক্টেড রেজাল্ট ইজ, লিনিয়ার মডেল মানে কি, যেটা সরল রৈখিক, মানে এরকম সরল রেখায় যায় লিনিয়ার মডেল। সেইখানে দ্য এক্সপেক্টেড রেজাল্টটা কিসের ওপরে নির্ভর করে? সাইকোলজিক্যাল ডিসরাপশন নাকি হাই লেভেল অফ অবজারভেশন, হাই লেভেল অফ অবস্ট্রাকশন, রিমুভাল অফ ফিজিক্যাল নয়েজ নাকি সিমেন্টিক অ্যাকুরেসি? তো এটার অ্যান্সার হবে সিমেন্টিক অ্যাকুরেসি। ওকে, সিমেন্টিক অ্যাকুরেসি মানে কি? যথার্থ শব্দের অর্থ। সিমেন্টিক মানে সঠিকভাবে শব্দগুলোকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। সিমেন্টিক অ্যাকুরেসি মানে সঠিক শব্দের সঠিক ব্যবহার, সঠিক মানে যার আছে যে সমস্ত শব্দের তার সঠিক ব্যবহার। তো কমিউনিকেশনে এটা এখানে ব্যবহার করা হয়, লিনিয়ার মডেলে এই সিমেন্টিক অ্যাকুরেসির গুরুত্ব দেওয়া হয় উপরে। মানে লিনিয়ার মডেলের ক্ষেত্রে সিমেন্টিক অ্যাকুরেসির উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন ক্লাসরুম কমিউনিকেশন ইজ, ক্লাসরুম কমিউনিকেশনের মধ্যে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কোনটা? ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার না, ইনফ্রাস্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ সবসময় হয় ক্লাসরুমে এমন না, কারণ অনেক স্কুল আছে যার ইনফ্রাস্ট্রাকচার খুবই খারাপ, তো সেখানে কি পড়াশোনা হয় না? দেখা যাচ্ছে যে সেখানে রেজাল্টটা কিন্তু স্টুডেন্টদের অনেক ভালো, তো এটা তো হবে না। 2 নম্বর বলছে যে ফিল্ডস অফ এক্সপিরিয়েন্স, হ্যাঁ ফিল্ডস অফ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার উপরে নির্ভর করে কিন্তু আমরা কাজ করে থাকি, আর আমাকে পড়তেই হচ্ছে না। অপশান 2 অ্যান্সার হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন দ্য ক্লাসরুম কমিউনিকেশন কি না, সেটা হচ্ছে ফিল্ডস অফ এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা যার যত বেশি থাকবে কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু তার তত সুবিধা হবে।
আচ্ছা, এটা হয়ে গেল 12। চলে যাচ্ছে 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য কনসেপ্ট অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ওকে, প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা কে কে বলেছে এটা বুঝতে হবে আগে। কনস্ট্রাকটিভিজম বলে একটা জিনিস কিন্তু আমরা পড়েছিলাম, বিএডেও পড়েছি, এমএডেও পড়েছি। তো কনস্ট্রাকটিভিজম যিনি বলেছেন তিনি কিন্তু ভাইগটস্কি মেন আমরা বলি, তিনি প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা বলেন, ঠিক আছে। তো প্রক্সিমাল ডেভেলপমেন্টের মেন কনসেপ্টটা কি না, স্টুডেন্টদেরকে পড়াশোনার দিককে আরও বেশি এনকারেজ করার জন্য প্রক্সিমাল ডেভেলপমেন্টের দরকার হয়। ধরুন আপনার স্টুডেন্ট নিজের একটা অভিজ্ঞতা রয়েছে স্টুডেন্টের, সেই নিজের অভিজ্ঞতার দ্বারা সে কিছু প্রবলেমের সলিউশন করতে পারছে, আর কিছু জায়গায় সে আটকে যাচ্ছে। তো যেই জায়গাটায় আটকে যাচ্ছে সেই জায়গাটায় টিচার এসে তাকে হেল্প করে দেয়, এবং তাহলে কি হয়, তার সেই ডেভেলপমেন্টটা পূর্ণতা পায়। তো এই কথাটা বলেছিলেন ভাইগটস্কি তার জেডপিডির মাধ্যমে। জেডপিডি যেটার মানে হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটার কথা বলেছিলেন ভাইগটস্কি। তো এটা অবশ্যই তিনি নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিস্ট ছিলেন। তো প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটার অ্যান্সার হবে ভাইগটস্কি। সিগমন্ড ফ্রয়েড হবে না, কুর্ট লিমিনও হবে না, আর বান্দুরা তো হবেই না। ওকে, চলে যাচ্ছে পরের কোশ্চেনে। এফেক্টিভ ওরাল কমিউনিকেশন ডিম্যান্ডস। এফেক্টিভ ওরাল কমিউনিকেশন কখন হয়, সেলফ কনফিডেন্স যখন থাকে। লং পজ, দেখুন লং পজ থাকবে না। লং পজ মানে অনেকক্ষণের ব্রেক নিয়ে নেওয়া। লং পজ মানে আমি দীর্ঘক্ষণ কিছু বললাম না, তো এটা হবে না। অপশন বি, অপশন বিটা কোনটায় কোনটায় নাই দেখে নিই আগে। আচ্ছা, এটাতে আছে, তার মানে এটা হবে না, আর সবকটাই হতে পারে। আচ্ছা দেখা যাক। তো সেলফ কনফিডেন্স তো হবেই। কখন হবে না, সরি, ওরাল কমিউনিকেশন কখন ভালো হবে, এফেক্টিভ হবে কখন না, যখন কিনা সেলফ কনফিডেন্স থাকবে। ঠিক আছে, এক তো সেলফ কনফিডেন্স থাকবে, এটা হবে না। আচ্ছা, কনসিস প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিস থাকবে। আর বিজনেস লাইক অ্যাপ্রোচ, সবসময় বিজনেস লাইক অ্যাপ্রোচকে কিন্তু আমি মানে গুরুত্ব দেব না। আর এফ নাম্বারটা দেখুন কি আছে, অ্যাগ্রেসিভ কোশ্চেনিং, অ্যাগ্রেসিভনেস তো থাকবেই না। আমি এফেক্টিভ করবো কমিউনিকেশনকে, সেখানে অ্যাগ্রেসিভ হয়ে গেলে তো হবে না। নোয়িং দ্য অডিয়েন্স, ই তো হবেই, নোয়িং দ্য অডিয়েন্স হবে। তাহলে এখানে হচ্ছে এ সি ডি হবে না। আচ্ছা, এ সি ই হবে, এ সি ই 4 নাম্বার। ওকে, চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। সেখানে একটা অ্যাজার্টেশন আর রিজন রয়েছে, দেখতে হবে যে সঠিক কোনটা। দ্য স্পোকেন অ্যান্ড রিটেন ওয়ার্ডস আর টু মিডিয়া অফ মেনি অ্যাভেলেবল ফর কমিউনিকেশন ইন দ্য ক্লাসরুম। এটার কারণ, কমিউনিকেশন থ্রু এনি মিডিয়াম ডাজ নট হ্যাপেন থ্রু অ্যাটিটিউডস অফ এনকোডার্স। যেখানে বলছে ডাজ নট হ্যাপেন থ্রু অ্যাটিটিউড অফ এনকোডার্স। কমিউনিকেশনে সবসময় কি মিডিয়াম হিসেবে আমি এনকোডারকে কি করি না, না গুরুত্ব দিচ্ছি না। বা কমিউনিকেশন থ্রু এনি মিডিয়াম ডাজ নট হ্যাপেন থ্রু অ্যাটিটিউডস অফ এনকোডার্স। দেখুন, এনকোডার বলতে অনেক সময় কি হয়, স্টুডেন্টদেরকেও বোঝানো হয়, ঠিক আছে। তো এইখানে ব্যাপারটা সেইভাবেই বুঝতে হবে আমাদেরকে। তো কমিউনিকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবসময় কি আমরা টিচারদের হেল্প নিই, একজন স্টুডেন্ট কি সবসময় টিচারদের হেল্প নেয়, তা কিন্তু না। টিচারদের হেল্প কখন নেওয়া হয়, যখন কোনো একটা জিনিস সমস্যা ক্রিয়েট হয়েছে, আমরা স্টুডেন্টরা নিজেদের থেকে করতে পারছে না, তখন আমরা কি করি না, টিচারের হেল্প নিই। তো বি যেটা বলতে চাইছে যে কমিউনিকেশন থ্রু এনি মিডিয়াম ডাজ নট হ্যাপেন, হবেই না, কমিউনিকেশন হবেই না অ্যাটিটিউডস অফ এনকোডার্স, কিনা যখন কিনা এনকোডার থাকবে না তখন কমিউনিকেশনটা হবেই না, এটা কিন্তু নয়। অনেক সময় টিচাররা না থাকলেও স্টুডেন্টরা একা একাই প্রবলেম সলভ করে নিচ্ছে, সবসময় টিচারের দরকার হয় না। তো আর কিন্তু হবে না। দ্য স্পোকেন অ্যান্ড রিটেন ওয়ার্ডস আর টু মিডিয়া অফ মেনি অ্যাভেলেবল ফর কমিউনিকেশন ইন দ্য ক্লাসরুম। এ হবে। ওকে, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, কোনটা আছে? তো এটা হবে এটার অ্যান্সার। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এটা হয়ে গেছে কোশ্চেন নাম্বার 16, 16 নাম্বার কোশ্চেন।
আচ্ছা, এখানে কি বলছে 16 নম্বর কোশ্চেনে, if A is directly proportional to B, B is inversely proportional to C and C is directly proportional to D, then কোনটা সঠিক হবে? এর সাথে D এর সম্পর্ক কী হবে বা এর সাথে C এর সম্পর্ক কী হবে, এটা আমাদের এখানে বার করতে হবে। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে হচ্ছে সমানুপাতিক। এ যদি বি এর সাথে সমানুপাতিক হয়, মানে এ সমানুপাতিক বি। ওকে, পরেরটা কি বললো? বি ইজ ইনভার্সালি প্রপোর্শনাল টু সি, আর বি ইনভার্সালি মানে ব্যস্তানুপাতিক হবে সি। ঠিক আছে, তাহলে সি আর ডি কি হচ্ছে, সরি, সি আর ডি কিন্তু হচ্ছে সমানুপাতিক। সি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি, তাহলে কি হলো? এ সমানুপাতিক বি, বি ইজ ইনভার্সালি প্রপোর্শনাল টু সি, বি সমানুপাতিক, বি ব্যস্তানুপাতিক, সি ইনভার্সালি প্রপোর্শনাল মানে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আর পরেরটা বলছে সি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি, সি সমানুপাতিক ডি। এটা বলছে, তাহলে ফার্স্টেরটা আমি আগে দেখে নিই। বুঝতে কি হবে দেখুন, এ সমানুপাতিক হচ্ছে বি এর সাথে। ঠিক আছে, আবার বলছে বি সমানুপাতিক কি, সরি, বি ব্যস্তানুপাতিক সি, বি এর সাথে সি এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এ সমানুপাতিক বি, এটার মানে কি, এ যদি বাড়ে তাহলে কি বাড়বে, বিও বাড়বে, আবার এ কমলে বিও কমবে, এটা সমানুপাতিক সম্পর্ক। দুটো বাড়লে একসাথেই বাড়বে, দুটো কমলে একসাথেই কমবে, এটা সমানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিকে তা হয় না, একটা বাড়লে একটা কমে। ঠিক আছে, তাহলে এই বিটাকে, এই যে বি, এই বি এর সমান, তাই তো? তাহলে এই বি আবার কার সমান না, বিটা আবার 1/c এরও সমান। তাহলে এই বি এর জায়গায় আমি 1/c লিখতেই পারি। তাহলে কি হবে, এ বি এর জায়গায় আমি 1/c লিখলাম, তার মানে কি দাঁড়ায়, এ ব্যস্তানুপাতিক 1/c। কারণ কি, কারণ ফার্স্টেই বলছে এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি। ঠিক আছে, তো এ সমানুপাতিক 1/c, কারণ হচ্ছে এ সমানুপাতিক বি। এটা আমরা আগেই জানতাম, তাই তো? এটা আমরা আগেই জানতাম, তাই জন্য আমরা এখানে বলে দিতেই পারি যে এ ব্যস্তানুপাতিক 1/c। কারণ এ আর বি যদি দুটোই সমান হয়, তাহলে আমরা এ আর বি যদি দুটোই সমান হয়, তাহলে আমরা বিটাকে রিপ্লেস করতেই পারি 1/c এর মাধ্যমে। এটাকে রিপ্লেস করে দিলাম কার মাধ্যমে, 1/c এর মাধ্যমে, তাই তো? তার মানে আমি বলতে পারি এর সাথে সি এর সম্পর্ক কি হবে, ব্যস্তানুপাতিক, কারণ বি ইজ ইনভার্সালি প্রপোর্শনাল টু সি। ওকে, তাহলে এটা হবে এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি, না ডি অ্যান্সারটা ঠিক হবে, এ ইজ ইনভার্সালি প্রপোর্শনাল টু সি। আবার দেখতে হবে এর সাথে ডি এর সম্পর্ক কি আছে। দেখুন, আগেই বলছে যে সি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি, পরেরটা বলছে সি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি, সি সমানুপাতিক ডি, তাই তো? তাহলে সি বাড়লে ডি বাড়বে, সি কমলে ডি কমবে। তাহলে এখন আমি যদি দুটোর ওপরে এক লিখে দিই, মানে 1/c, এটা লিখে বলি যদি 1/d, তাহলে এটাও সমানুপাতিক হবে। দুটোর একসাথেই দুটোর ওপরে আমি 1 অ্যাড করে দিচ্ছি, তাই তো? তাহলে 1/c সমানুপাতিক 1/d, আর 1/c, এই 1/c এটা মানে কি, এটা মানে বি। আমরা আগেই দেখতে পেয়েছিলাম যে বি ইজ ইনভার্সালি প্রপোর্শনাল টু সি, এই যে বি ইজ ইনভার্সালি প্রপোর্শনাল টু সি, এটার মানে দাঁড়ায় বি ব্যস্তানুপাতিক সি। আর ওখানে আমি অ্যাড করে দিলাম কি, 1/c সমানুপাতিক 1/d। তাহলে এই জায়গাটাতে আমি এটা না লিখে কি লিখলাম, বি লিখে দিলাম। আবার আমরা আগে থেকেই জানতাম ফার্স্ট ইকুয়েশনটাতে আবার যেতে হবে। ফার্স্ট ইকুয়েশনে বলছে এ সমানুপাতিক বি, আগেই জানি এ
সমানুপাতিক কী হবে, এ সমানুপাতিক বি, এটা আমরা আগেই জানতাম ছিল। আবার এখানে বলছে বি সমানুপাতিক 1/d, তার মানে কি এ এর সাথে ডি এর সম্পর্কটা কি হবে, ডি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক হবে। এই বিটাকে ফার্স্টে কি দিয়ে তাহলে রিপ্লেস করে দেবো, 1/d দিয়ে রিপ্লেস করে দিলাম, এটা দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে। তো তাহলে কি হবে, এ ব্যস্তানুপাতিক 1/d, তাহলে এর সাথে ডি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, আবার এর সাথে সি এর সম্পর্কটাও ব্যস্তানুপাতিক। ডি অ্যান্সার হবে, আগে দেখে নিয়েছিলাম ডি, আবার এখন দেখে নিলাম এ। ওকে, চলে যাচ্ছে পরের কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেন। অ্যাভারেজ অফ টু নাম্বারস এ অ্যান্ড বি ইজ 22 of 60% of A and 50% of B. Okay, 60% of A and 50% of B. তাই তো, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি। আচ্ছা, প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি মানে এ ইন্টু বি, ঠিক আছে, এ গুণিত বি মানে এ ইন্টু বি, এটা বার করতে হবে, এটা সমান সমান কত, এটা জিজ্ঞাসা করেছি। ওকে, অ্যাভারেজ অফ টু নাম্বারস, যদি আমি ধরে নিই এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু 22, মানে এটা মানে এ প্লাস বি বাই 2 এটা ইকুয়াল টু 22। তাহলে এখানে আমাদের কি করতে হবে, সমাধানের সূত্র আমরা জানি, এইটার সাথে এটা হয়, মানে 22 মানে কি 22-এর তলায় 1 আছে ধরে নিলাম, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে 2-এর সাথে 22 গুণ হবে, 2-এর সাথে 22 গুণ হলে কি হবে 44, তাই তো। এ প্লাস বি এটা ইকুয়াল টু কত হয় 44, ফোর হলো। তাহলে এবার এখান থেকে এর মানটা কি বার করব আমি, তাহলে এখান থেকে এর মানটা বার করতে পারি, এ ইকুয়াল টু কী হবে 44 মাইনাস বিটাকে এপাশে সরিয়ে আনলাম, মাইনাস বি, তাহলে এ ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি আমরা, এই ইকুয়েশনটা থেকে পাচ্ছি এ ইকুয়াল টু হচ্ছে 44 মাইনাস বি, 44 মাইনাস বি। ওকে, এবারে এখানে বলছে কোনটার কত পার্সেন্ট, এবার এই ইকুয়েশনে ওটা ফেলে দিতে হবে, ঠিক আছে। বলছে 60% অফ এ ইকুয়াল টু 50% অফ বি, 60% অফ এ মানে 60 ইন্টু এ বাই 100, এটা সমান কার সমান 50% অফ বি, মানে 50 ইন্টু বি বাই 100। ওকে, এখানে করি, এখানে বলছে 60 ইন্টু এ বাই 100 ইকুয়াল টু কত না 50 ইন্টু বি বাই 100, সরি 50 ইন্টু বি বাই 100, তাহলে এখানে 100 কেটে দিলাম, তাহলে এটার মানে কি দাঁড়ায় 6a ইকুয়াল টু 5b। ওকে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এই ইকুয়েশনটাকে যদি আমরা ফর্মুলা দেখাই, তাহলে এখান থেকে পাচ্ছি 6a ইকুয়াল টু 5b, আর একটু আগেই পেয়েছিলাম যে a ইকুয়াল টু কি পেয়েছিলাম না 44 মাইনাস বি, 44 মাইনাস বি পেয়েছিলাম, তাই তো। এটার থেকে একটা পাবো, আর এটার থেকে একটা ফর্মুলা পেলাম, আর এইটুকুর থেকে একটা 22-এর থেকে আরেকটা ফর্মুলা পেলাম, এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু 22। তাহলে মানে এখানে আমি এ ইকুয়াল টু আমি আগেই জানতাম 44 মাইনাস বি, আর নিচের থেকে পেলাম কত না 6a ইকুয়াল টু 5b, তাই তো, 6a ইকুয়াল টু 5b, তাহলে ওটাতে মানটা বসিয়ে দিতে হবে। তাহলে এ এখানে মানটা পুট করলে কি হবে 6 ইন্টু 44 মাইনাস বি, এটা সমান সমান কি হবে 5b হবে, ঠিক আছে।
6 ইন্টু 44 মাইনাস বি ইকুয়াল টু কী হচ্ছে 5b। তাহলে এইবারে এটা সমাধান করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, 6-এর সাথে 44-এর গুণ করতে হবে, আবার 6-এর সাথে বি এর গুণ করতে হবে, আবার এইদিকে 5-এর সাথে বি আছে, এই 5-এর সাথে এই বিটাকে এ পাশে আনতে হবে। এবার সমাধান করলে দেখা যাবে যে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এর মানটা আমরা এখান থেকে, সরি বি এর মানটা আমরা এখান থেকে পাবো। বি এর মান পাবো কত এখান থেকে, না বি এর মান পাবো 24। ওকে, 24, বি পেলাম 24। এবার এই 24-এর এই মানটাকে আমাদের পুট করতে হবে কোথায়, না এখান থেকে যে এই 60% আর 50% এটার থেকে যে সমাধান, সরি যে সমীকরণটা পেয়েছিলাম সেখানে আমরা বসাবো। সেটা ছিল 6a ইকুয়াল টু 5b। আমি বি এর মানটা পেয়ে গেছি। বি এর মান কত পেয়েছিলাম, বি এর মান পেয়েছিলাম 24, তাই তো? তাহলে এখানে এরমভাবে বসিয়ে দেবো 6a ইকুয়াল টু 5 ইন্টু 24, বি এর মান জানি 24, তাহলে বসিয়ে দিলাম। এবার আবার তাহলে পরেরটাতে কী হবে, এই পাশটা এই 6টা কেটে যাবে, এই 6টা কেটে এখানে আসবে। এবার কাটাকুটি করলে আমরা কত পাবো, এখানে এর মানটা বেরোবে 20। ঠিক আছে, এর মানটা এখানে কাটাকুটি এইগুলো যদি কেটে দিই তাহলে এর মান বেরোবে 20। ওকে, তাহলে বি হলো 24, এ হলো 20। আমাদের কোশ্চেনটা কী বলেছে, এ ইন্টু বি বার করতে হচ্ছে। তাহলে 20 গুণিত কত হলো 24, তাই তো? এটা হলো 480। ঠিক আছে, 480। অপশান 3 হচ্ছে এটার অ্যান্সার। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম, চেষ্টা করছি যতটা আমি পারি ততটুকু এখানে তুলে ধরার। তো এটা 480 হবে। ওকে, পরেরটা আছে ব্লাড রিলেশনশিপ। এখানে বলছে বি ইজ অনলি ডটার অফ মেটার্নাল গ্র্যান্ড মাদার অফ এ, হাউ এ ইজ রিলেটেড টু বি। এর সাথে বি এর সম্পর্কটা কি, মেটার্নাল গ্র্যান্ড মাদার মানে বি ইজ অনলি ডটার অফ মেটার্নাল গ্র্যান্ড মাদার, বি তার গ্র্যান্ড মাদারের একমাত্র মানে সন্তান। তাহলে এর সাথে বি এর সম্পর্ক কি, মানে বললাম এর যে মা, তার মা হচ্ছে তার গ্র্যান্ড মাদার, এর যে মা, এর যে মা তার মা, তার গ্র্যান্ড মাদার, তার গ্র্যান্ড মাদার কে, না তার গ্র্যান্ড মাদার হচ্ছে, না তার গ্র্যান্ড মাদারের একমাত্র সন্তান হচ্ছে বি। তার মানে এই যে গ্র্যান্ড মাদার, ইনার সন্তান হচ্ছে বি, তাই তো? তাহলে এর সাথে বিয়ের সম্পর্ক কি হবে, এর সাথে বিয়ের সম্পর্ক কি হবে, অফকোর্স মায়ের সম্পর্ক হবে, এর মা তার মা। ঠিক আছে, তাহলে এখানে এর সম্পর্ক কি হলো, এর সাথে বিয়ের সম্পর্ক জানতে চেয়েছে, তা এর কি হবে, বি, মা। ঠিক আছে, চলে যাচ্ছি পরের কোশ্চেন। আচ্ছা, তো এটা হচ্ছে কি এনকোডিং ডিকোডিং এর একটা মানে বিষয় চলে এসছে আবার। ইন এ সার্টেন কোড CREDIT ইজ রিটেন, CREDIT কে আমি কিভাবে করে নিচ্ছি, কি লিখছি, CREDIT, তাই তো? এটাকে আমি লিখছি কি EPGBKR। এখানে দেখতে পাচ্ছি সি এর পরে ডি ছিল, যদি ABCD পরপর লিখে নিই তাহলে কি আসে, সি এর পরে কি আসে, ডি আসে। তাহলে সি এর একটা পরে ই, আর এর পরে কি PQRST, তাই তো? তাহলে আর এর আগে পি, তাই না? আর এর আগে পি, আর এর একটা ঘর আগে পি, আর সি এর একটা ঘর পরে ই। আবার ই কি হচ্ছে, মানে এক 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 করে যাচ্ছে, ই হচ্ছে জি, ডি হচ্ছে বি, এক ঘর আগিয়ে যাচ্ছে। মানে এটাকে যদি এখান দিয়ে আমি দেখাতে পারি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে লিখে নিয়েছি ABCD, এরকমভাবে লিখে নিতে পারেন আপনারা, এ থেকে একেবারে জেড পর্যন্ত। ওখানে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে
সি এর একটা ঘর পরে ই, সি এর একটা ঘর পরে ই, এটা এক ঘর, তাই তো? আবার আর এর কি হচ্ছে, এক ঘর আগে কি যাচ্ছে, পি, তাই তো? তাহলে এরকম করে একটা একটা ঘর করে এখানে কি হয়, +1 হচ্ছে, সরি +1 হচ্ছে, এখানে আবার আগে এর একটা ঘর এগিয়ে যাচ্ছে, এক ঘর এগিয়ে যাচ্ছে, তাই না? আর এর এক ঘর আগে পি। তো এখানে এরকমভাবে আপনারা লিখে নিয়ে দেখতে পারেন যে এটার সঠিক অ্যান্সারটা কি হবে। আমাদের কি বার করতে হবে, দেবজিৎ, সরি দেবজিৎ নয়, ডেবিট। ডেবিট কি হবে, ঠিক আছে? এটা আমাদের ফর্মুলাটা আমরা এখান থেকে করলেই আমরা দেখতে পাচ্ছি যে সি যখন ই হচ্ছে, আবার আর হচ্ছে গিয়ে পি, আবার ই কি হচ্ছে, ইর এক ঘর পরে ইটা হচ্ছে গিয়ে জি দিয়ে হচ্ছে, ঠিক আছে তো? হ্যাঁ, ই হচ্ছে জি, ডি এর আগে আবার বি আসছে, আই এর পরে আবার কে আসছে, টি এর আবার এক ঘর আগে আর আসছে। তাহলে ওরকমভাবে আমাদের ফর্মুলাটা করে দেখতে হবে। তাহলে এই ডেবিটটাকেও সেরকমভাবে দেখতে হবে যে ডেবিট এই কতটা, মানে ডি এর তাহলে এক ঘর পরে কি হবে, ডি এর এক ঘর পরে এফ হবে, তাহলে এফ দিয়ে শুরু হবে, এটুকু তো বোঝা যাচ্ছে প্রত্যেকটাই এফ দিয়ে শুরু আছে। তো এটার অ্যান্সার হবে এফ সি ডি ভি জি। হ্যাঁ, এটা একটু ওরকম করে দেখে নিতে হবে আর কি, ওই এ বি সি ডির তলায় সংখ্যা লিখে লিখে নিয়ে দেখে নিতে হবে যে এইটার ক্ষেত্রে কি হবে। ডি এর ক্ষেত্রে হবে, ডি এর ক্ষেত্রে হবে এফ, ই এর ক্ষেত্রে হচ্ছে ডেবিট লিখে নিই, ডি ই বি আই টি, তাহলে ই এর ডি এর ক্ষেত্রে এফ হচ্ছে, ই এর ক্ষেত্রে আবার আগিয়ে যাচ্ছে সি হচ্ছে, বি এর ক্ষেত্রে আবার এক ঘর পড়ে যাচ্ছে ডি হচ্ছে, আই এর ক্ষেত্রে কি হবে, জি হবে, টি এর ক্ষেত্রে কি হবে, ভি হবে, ঠিক আছে? এভাবে দেখে নিতে হবে, এক ঘর এক ঘর করে যাচ্ছে। ওকে, এই কোশ্চেনটাই আছে। হ্যাঁ, এর পরবর্তী কোশ্চেন দেখুন, পরবর্তী কোশ্চেনও সেম, এটা একই রকমভাবে আমাদেরকে বার করতে হবে। 1D3, আচ্ছা 3H5, আচ্ছা 5L7। তাহলে এখানে যদি আমরা দেখি একের সাথে কত যোগ করছে, 2 যোগ করলে 3 হয়, একের সাথে 2 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এক হচ্ছে 3, 3-এর পরে আবার 2 যোগ করুন, 3-এর সাথে কত হবে, 5 হবে। তাহলে একের সাথে 2 যোগ করলে 3 হচ্ছে, 3-এর সাথে 2 যোগ করলে 5 হচ্ছে, 5-এর সাথে 2 যোগ করলে কত হবে, 7 হবে। তাহলে ফার্স্ট ওয়ার্ড তো 7। তারপরে কি হচ্ছে, ডি হচ্ছে এইচ, এ বি সি ডি, ডি এর পরে এইচ কখন, এ বি সি ডি, ই এফ জি এইচ, 4 ঘর, 4 ঘরে ডিটাকে ছেড়ে দিয়ে আবার 4 ঘর, সি ডি ই এফ জি এইচ, 4 ঘর করে। তাহলে এল, এখানে এল আছে 5L7, এল এর 4 ঘর করে কি হবে, পি হবে, তাই তো? আবার দেখুন লাস্টেরটাতে কি আছে, তাহলে এখানে হলো 7P, লাস্টেরটাতে বলছে 1D3 আর 3H5, তাহলে 3-এর পরে 5, 4 5, 2 ঘর 2 ঘর করে এগোচ্ছে, তাহলে 7-এর পরে কি হবে, 7 8 9 হবে, 5L7। এরপরে কোনটা হবে সেটাই আমাদের দেখতে হবে। 5-এর সাথে 2 যোগ করলাম, 5-এর পরে 6 7, এল-এর সাথে আবার 4 ঘর করলাম, এল ছেড়ে দিয়ে 4 ঘর করেছি আর কি, এম এল, এল এম এন ও পি, তাই তো? হ্যাঁ, তাহলে পি হচ্ছে, এল এর পরে 4 ঘর কুনলে পি হয়, আর 7 হচ্ছে গিয়ে কি হবে, 7-এর পরে 2 যোগ করবো, 7-এর সাথে 2 যোগ করলে 9 হবে, কারণ লাস্টেরটা সবার সাথে আবার 2 2 2 2 যোগ হয়েছে। তো এটার অ্যান্সার হবে 7P9, এটা এক। তো এইটা সুবিধা হয় যদি মানে পরীক্ষাতে আগে শিট, যেটা এক্সট্রা শিট দেবে সেই এক্সট্রা শিট পেয়ে গিয়ে মানে যদি আমরা লিখে নিই যে ABCD পুরো জেড পর্যন্ত লিখে নিলাম আর নিচে নাম্বারগুলো লিখে নিলাম যে 1 থেকে একেবারে 26 পর্যন্ত, তাহলে সেই ক্ষেত্রে একবারে এগুলো করতে সুবিধা হয়। পরের কোশ্চেন 21 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য অ্যাট্রিবিউট শেয়ার্ড বাই অল অ্যান্ড অনলি দোজ অবজেক্টস টু হুইচ দ্য টার্ম রেফার্স ইজ নোন অ্যাজ। আচ্ছা, এটা না ফ্যালাসি থেকে এসেছে, ফ্যালাসি থেকে এসেছে না, কখন কখন আমরা এটাকে গণ্য করি, যখন কিনা
সমস্ত অ্যাট্রিবিউট শেয়ার্ড অ্যান্ড বাই অল অ্যান্ড অনলি দোজ অবজেক্টস হুইচ টার্ম রেফার্স ইজ নোন। যে টার্মগুলো আমরা জানি সেই টার্মটাকে আমরা কি বলি? দ্য ইন্টেনশন অফ দ্য টার্ম, এটা তো হবে। আচ্ছা, ক্যানোটেশন। ক্যানোটেশন মানেটা কি? ক্যানোটেশন মানে হচ্ছে গিয়ে কোনো একটা মানে যেটাকে আমি নিজের মনের মতো করে বলতে পারছি, নিজের মনের মতো করে, ডিকশনারির মানে নয়। ডিনোটেশন মানে হচ্ছে ডিকশনারির মানে, ঠিক আছে। ক্যানোটেশন মানে কি হচ্ছে একটা সংবেদনশীলতাও আমি সেই মানেটার সাথে জুড়িয়ে দিচ্ছি, আমি মন গড়া কিছু কথাও সেখানে জুড়ে দিচ্ছি, যার ফলে কি হয়, স্টেটমেন্ট এরর হয়, ঠিক আছে। তো স্টেটমেন্টের ক্ষেত্রে সেখানে ভুল আসে, তো এটা হবে বি। এ আর বি বোথ হবে, বোথ এ অ্যান্ড বি, দুই অ্যান্সার। ওকে, ডিনোটেশন হবে না, কারণ এটার মানে ডিকশনারির যে মিনিং, কোনো একটা শব্দের ডিকশনারির যে মিনিং সেটা, তো তাই জন্য হবে না। দ্য এক্সটেনশন অফ এ টার্ম, এটার মানে কি দাঁড়ায়? 4 নম্বরটা মানে কোনো একটা টার্মকে আমি বাড়িয়ে যাচ্ছি, বড় করে যাচ্ছি, এক্সটেন্ড করে যাচ্ছি, তো এটাও এখানে হবে না, সিডি হবে না, এ আর বি হবে। ওকে, চলে যাচ্ছে পরের কোশ্চেনে। আবার ওই সাব অল্টার্ন অল্টার্ন মানে ওই এ ই আই ও যে 4টা যে ভাগ, সেটার সাথে কোনটার সাথে সাব অল্টার্ন অল্টার কন্ট্রাডিক্টরি সাব কন্ট্রাডিক্টরি এই রিলেশন আছে, সেটা একটা ছকের মাধ্যমে ওই যে একটা স্কোয়ার মতো করে আমরা এঁকে নিয়ে, এরকম একটা স্কোয়ার মতো করে এঁকে নিয়ে আমরা করে থাকি, তো সেখান থেকে এসে ফ্যালাসি থেকে এসছে, সরি ফ্যালাসি না, ওই এ ই আই ও ওখান থেকে এসছে। তো এটা দেখে নিই কী আছে কোশ্চেনটা। অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল স্কোয়ার, ওই যে স্কোয়ারটার বললাম এ ই আই ও যে ট্র্যাডিশনাল স্কোয়ার, তো ট্র্যাডিশনাল স্কোয়ার অফ অপোজিশন, if two oppositions are so related that they cannot both be false, যখন দুটো একসাথে মিথ্যা হতে পারে না, although they may both be true is called, একসাথে মিথ্যা হতে পারছে না কিন্তু কী হবে, একসাথে সত্য হবে, ট্রু, মিথ্যা হবে না কিন্তু একসাথে সত্য হবে, তাহলে সেটাকে আমি কি বলবো বা কখন সেটা হয়? এটা হবে সাবকন্ট্রাস্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা ওই স্কোয়ারটা থেকে দেখে নিতে হবে, এই যে স্কোয়ার যেটার এখানে এ ই আই ও এরকম লেখা থাকে, 4টা দিকে 4টা, তো সেখান থেকে দেখে নিতে হবে। চলে যাচ্ছে পরের কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন বলছে কি, অ্যান ইনফর্ম ফ্যালাসি ইন হুইচ দ্য কনক্লুশন অফ অ্যান আর্গুমেন্ট ইজ স্টেটেড অর অ্যাজিউমড এনি ওয়ান অফ দ্য প্রিমাইসেস ইজ নোন অ্যাজ। ওকে, তো এখানে বলছে আমরা কখন, যখন ফ্যালাসি কখন হয়, ফার্স্ট অফ অল ফ্যালাসি কোনটা, যখন কি না একটা আর্গুমেন্টে এরর থাকে তখন সেটাকে আমরা বলি ফ্যালাসি, ভুল আর্গুমেন্টে ভুল থাকছে বা এরর থাকছে, তখন আমরা সেটাকে কি বলছি, ফ্যালাসি বলছি। ওকে, তো এখানে যেটা বলছে যে এখানে অ্যাজিউম করে নিচ্ছি আমি, ঠিক আছে, তো এটা কোনটা হবে, এটা হবে ডি হবে। হ্যাঁ, পেটেটিও প্রিন্সিপি এটা হবে, আর বিগিনিং দ্য কোশ্চেন, ঠিক আছে, এ অ্যান্ড ডি। ওকে, এ ডি, আর এখানে সার্কুলার আর্গুমেন্টও হবে, বিটা দেখে নিই আমি, তাহলে এ বি ডি, সি হবে না, সি হবে না, তাহলে এখানে হলো এ বি অ্যান্ড ডি, 1 নম্বর অ্যান্সার। ওকে, এখানে দেখতে কি বলেছিল, দেখতে বলেছিল যে আর্গুমেন্ট ইজ স্টেটেড অর অ্যাজিউমড ইন এনি ওয়ান দ্য প্রিমাইসিস, অ্যাজিউম করে নিচ্ছি, যখন প্রিমাইসিসটাকে আমি অ্যাজিউম করে নিচ্ছি, কোন কোন ক্ষেত্রে প্রিমাইসিস আমি অ্যাজিউম করছি, এর ক্ষেত্রেও করছি, বি এর ক্ষেত্রেও করছি, আবার ডি এর ক্ষেত্রেও করছি। এটা একটু মনে রাখা টাইপেরই কোশ্চেনটা, মনে রেখে রেখেই করতে হবে এটা, মানে ওই যে রিমেম্বারিং আর কি, আন্ডারস্ট্যান্ডিং খুব একটা না, জানলে পরে করা যাবে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 24। ওকে, এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট উইথ রেফারেন্স টু অনুমানা অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিক্যাল ইন্ডিয়ান স্কুল অফ লজিক। আচ্ছা, তো এখানে অনুমানের ক্ষেত্রে কোনটা কারেক্ট না, মানে রেফারেন্স, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট উইথ রেফারেন্স টু অনুমানা অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইন্ডিয়ান লজিক। ওকে, তাহলে এখানে হবে, এটার উত্তর হবে ডাইরেক্ট, আমি দেখতে পাচ্ছি যে না, পোক্সো ইজ মাইনর টার্ম, এটা হবে না, 2 হবে না,
সাধ্য ইজ দ্য মেজর টার্ম। দেখুন হেতুর কথা রয়েছে 4 নম্বরে, 4 নম্বরটার যেটা রয়েছে হেতু ইজ দ্য মাইনর টার্ম। ওকে, তাহলে হেতু ইজ মাইনর টার্ম থাকে না। হেতু বাক্যর ওপরে নির্ভর করেই কিন্তু আমি কি করি না অ্যাজিউম করতে পারি। অ্যাজিউম করা মানে কি? অ্যাজিউম করা মানে হচ্ছে ধরে নেওয়া, ধরে নিতে পারি। হেতু বাক্যর ওপরে নির্ভর করছি, হেতুটা কখনোই মাইনর হয় না, ঠিক আছে? হেতু বাক্য কখনোই কোনো ইন্ডিয়ান লজিকের ক্ষেত্রে মাইনর হয় না। এটার উপরে নির্ভর করে আমরা ধরে নিই কি না অনুমান। অনুমান করা মানে কি? আমি ধরে নিলাম। বলে না যে যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানেই আগুন আছে। পর্বতে ধোঁয়া উঠছে মানে আমি ধরে নিচ্ছি যে পর্বতে আগুন লেগেছে। আমি অনুমান করে নিচ্ছি। ধরে নেওয়াটাকে দর্শনের ভাষায় কি বলে? অনুমান বলে। অ্যাজিউম করাটাকে কি বলে? অনুমান বলে। তাহলে অনুমানের ক্ষেত্রে এই যে হেতু বাক্য, এটার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো হেতু ইজ দ্য মেজর টার্ম, এটা হবে না। কোশ্চেন হচ্ছে নট কারেক্ট, কোনটা কারেক্ট নয় অনুমানের জন্য। তাহলে হেতু বাক্য কখনো মাইনর টার্মে থাকে না। চলে এসেছি লাস্ট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 25। এখানে কি বলছে? গিভেন বিলো আর 2 প্রিমাইসিস with 4 conclusions drawn of them, আচ্ছা, drawn from them, which of the following is valid conclusion drawn from the premises? ওকে, এখানে কিছু প্রিমাইসিস দেওয়া আছে, কনক্লুশনও দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন সকলে। প্রিমাইসিসও দেওয়া আছে, কনক্লুশনও দেওয়া আছে। এবার প্রিমাইসিসটার সাথে কোন কোন প্রিমাইসিসের সাথে কোন কোন কনক্লুশন যায়, তো এটা বেসিক্যালি ভেন ডায়াগ্রাম এঁকে নিয়েই আমি এখানে করার চেষ্টা করব। ওকে, অল ডায়েরিজ আর কপিস, all diaries are copies, এটা সি। ওকে, all diaries are copies। তারপরটা কি বলছে? নো কপি ইজ বুক। আচ্ছা, বুকের সাথে কপির কোনো সম্পর্ক নেই। এবার এটার ভিত্তিতে, এই প্রিমাইসিস দুটোর ভিত্তিতে, এই যে এই দুটো প্রিমাইসিস আছে, এই দুটো প্রিমাইসিসের ভিত্তিতে কনক্লুশন কোনটা হতে পারে দেখতে হবে। এ নাম্বারটা কি বলছে? সাম ডায়েরিজ আর বুকস, ঠিক আছে? এ বলছে সাম ডায়েরিজ আর বুকস। ডায়েরি কি বই হতে পারে? কপির সাথে, এখানে আগেই বলে দিচ্ছে প্রিমাইসিসে, নো কপি ইজ বুক, কপির সাথে বুকের সম্পর্ক নেই। তাহলে ডায়েরির সাথেও বুকের কোনো সম্পর্ক নেই, তাহলে এটা হবে না। পরেরটা কি বলছে? সাম বুকস আর কপিস, বইয়ের সাথেও তো কপির কোনো সম্পর্ক নেই। এখানে বলে দিচ্ছে নো কপি ইজ বুক, তাই না? তাহলে কপির সাথে বুকের কোনো সম্পর্ক নেই, তাহলে নো কপি ইজ বুক। তাহলে এটা কি হবে? সাম বুকস আর কপিস। এটা তো হবেই না, এটাও হবে না, এটাও হবে না, মুছে দিলাম। তারপরে কি বলছে? নো বুক ইজ কপি। আবার আগেরটাতে যেতে হবে। তাহলে এই যে এই ভেনটা কি এঁকেছিলাম, অল ডায়েরিজ আর কপিস, ডায়েরি সবকটাই কপি। তাহলে এখানে নো বুক ইজ কপি। বই কি? বইয়ের সাথে সি এর কোনো সম্পর্ক নেই, তাহলে নো বুক ইজ কপি, এটা হবে। নো ডায়েরি ইজ বুক, ডায়েরিটা বই নয়, কারণ ডায়েরির সাথে কপির কোনো সম্পর্কই নেই, এটা হবে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? সি অ্যান্ড ডি। সি অ্যান্ড ডি কারেক্ট, 2 নাম্বারটা কারেক্ট। ওকে, তো বন্ধুরা আপনাদের সকলকেই বলছি যে আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন। আমিও তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার এবং নতুনভাবে আবার প্রচেষ্টা করবার, সবার সামনে নিয়ে আসার নতুন নতুন কোশ্চেনগুলোকে। আমি জেনারেল পেপারও ডিসকাস করব, এটাই ঠিক করেছি, কারণ এক্সাম এগিয়ে আসছে, সম্ভবত এক্সাম জুলাই মাসে হবে। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অতিমারির সময় চলছে, তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, মাস্ক পরবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। নতুন নতুন তথ্য এবং আপডেট ইউজিসি নেট সম্পর্কে পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।